আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসটায় কন্ট্রাসেপশন পার্ট 1 নিয়ে কথা বলা হয়েছিল। সেখানে আমরা পড়েছিলাম কন্ট্রাসেপশন কি, হোয়াট ইজ কন্ট্রাসেপশন, এর ক্লাসিফিকেশন বা টাইপগুলো কি কি আছে, এবং সেই টাইপগুলোর ভিতরে কিছু কিছু বিষয় আমরা পড়ে আসছিলাম। তারই ধারাবাহিকতায় এখন আজকে সেই টাইপগুলো যে আছে তার মধ্য থেকে আমরা আইইউসিডি এবং ইনজেক্টেবল কন্ট্রাসেপশন, ওখানে সাধারণত ব্যারিয়ার মেথড ছিল, কেমিক্যাল মেথড, কম্বাইন্ড মেথড, কম্বিনেশন, ন্যাচারাল মেথড, হরমোনাল কিছু মেথড ছিল এবং পার্মানেন্ট ছিল। তো আজকে হরমোনালের ভিতরে আমরা গত ক্লাসে ওসিবিটা পড়ে আসছিলাম, আজকে আমরা আইইউসিডি এবং ইনজেক্টেবল কন্ট্রাসেপশন এই দুইটা পড়বো, এবং শেষে পড়বো স্টেরিলাইজেশন এবং আমাদের হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে প্রফেশনাল কোশ্চেন প্রতি বছরই এখান থেকে কোশ্চেন এসছে, এবং এটা ভাইবার জন্য, রিটেনের জন্য, এবং আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ডেভেলপমেন্ট কান্ট্রি, আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোতে এই কন্ট্রাসেপশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই জন্য বিষয়টা স্পষ্ট করে বোঝা এবং এই প্রশ্নগুলো উত্তর দিতে পারাও হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এখানে কোশ্চেনগুলো প্রথমে একটু দেখতে চাই। ডিসকাস দ্য ডিফারেন্ট মেথড বিটুইন মেথড অফ কন্ট্রাসেপশন। বিভিন্ন মেথডগুলো কি কি আছে? What type of contraception will you advise for a newly married couple? কোন কোন বিষয়গুলো নতুন বিবাহিত কাপলদের, দম্পতিদের আমরা সাজেস্ট করব, স্পেশালি ওসিপি এবং ব্যারিয়ার মেথড। What are the aim and objective of contraceptive method? What are the contraindication of the contraceptive oral pill? এই প্রশ্নগুলোর উত্তর সবগুলি প্রথম স্লাইডে, অর্থাৎ বিগত যে ক্লাসটা হয়েছে সেগুলোর মধ্যেই সরাসরি হয়ে গেছে। থার্ড নাম্বার যেটা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ কন্ট্রাসেপটিভ মেথড। আবার আসছি কোশ্চেনটা, মেনশন দ্য ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রাসেপটিভ মেথড, সেম কোশ্চেন। 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, ডিসক্রাইব অ্যাবাউট দ্য পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড, যে পার্মানেন্ট স্টেরিলাইজেশন, ভ্যাসিকটমি এবং টিউবেক্টমি সেটার কথা বলা হচ্ছে। And finally, what are the mechanism of action and side effect of combined oral contraceptive pill? অর্থাৎ এখানে প্রথমে মেকানিজমটাকে জানতে চাচ্ছি, যে আমাদের ওসিপি, এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যে কম্বাইন্ড পিল যেটা আছে, এখানে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরনটা কিভাবে সাপ্রেশন করছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে নিঃসৃত হওয়া দুটো হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, সেটাকে কিভাবে সাপ্রেশন করে ওভামগুলোকে ম্যাচুরেশন এবং একই সাথে কিভাবে ওভুলেশনটাকে রোধ করছে, সেটাই হচ্ছে মেকানিজম। এবং এর কিছু সাইড এফেক্ট যেগুলো আছে, কিছু রিলেটিভ আছে, কিছু অ্যাবসোলুট আছে, যেগুলো বয়সের সাথে, এজের সাথে, স্মোকের সাথে, বিভিন্ন ধরনের ডিজিজের সাথে, সিস্টেমিক ডিজিজের সাথে, হার্ট ডিজিজের সাথে, ভ্যানাস ডিজিজের সাথে সম্পর্কিত। তো এই বিষয়গুলো সবগুলোই মোটামুটি আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম। তো সেই জন্য প্রথম ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ প্রফেশনাল পরীক্ষার জন্য। তবে আজকে আমরা পড়বো আইইউসিডি, ইন্ট্রা-ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এই ধারণাটা মূলত আসছে সেই রোমান সম্রাটের সময় থেকেই চলে আসছে। সেই সময়কার থেকেও কন্ট্রাসেপশন যে জিনিসটা, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটা, ওখান থেকেই ভাবনা চিন্তা মানুষের শুরু হয়ে যায়। সেই রোমান জুলিয়াস সিজার সেই সময় থেকেই সব চলে আসে। তো তখন কি করা হতো, যে ইউটেরাসের ভিতরে একটা কপার এরকম ভাবে দণ্ড সেখানে বা একটা টুকরা দেয়া হতো, যার ফলে যেটা হয় যে কপারের একটা নিজস্ব কিছু কেমিক্যাল কিছু ইফেক্ট আছে, স্পারমিডিসাইড, স্পামটাকে সে নষ্ট করতে পারে। তো তার ফলে কি হইতো, যে এখান থেকেই, তবে আজকের দিনের যে আইইউসিডি আর সে রোমান সম্রাটের সময় যেসব যেভাবে প্রয়োগ করা হতো, দুটার মধ্যে ভিন্নতা আছে, তবে কনসেপ্টটা সেখান থেকে আসি। তাহলে আমরা প্রথমে দেখি যে আইইউসিডি জিনিসটা কি। Intrauterine contraceptive devices are made of plastic or metal or combination of these materials. যে আইইউসিডিটা প্লাস্টিক অথবা মেটাল দিয়ে অথবা দুটা দিয়ে তৈরি হতে পারে, meant for insertion into uterine cavity, এবং যেটা ইউটেরাসের যে ক্যাভিটি, যে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে এই জিনিসটা ইনসার্ট করা হয়, এখানেই ফিট করা হয় ফর ক্যাভিটি ফর কন্ট্রাসেপশন, জন্ম নিয়ন্ত্রণের জন্য এই বিষয়টা সেখানে করা হয়। এখন আমরা আইইউসিডিটা বিভিন্ন ধাপের মাধ্যমে আমাদের কাছে এখানে এসেছি। আমরা বিভিন্ন প্রজন্মের কথা জানি, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং লাস্টে হচ্ছে থার্ড জেনারেশন। তো আমরা ফার্স্ট জেনারেশন যে সময়টা পার করে আসছি, আমরা এখন অবস্থান করছি থার্ড জেনারেশনে। তো ফার্স্ট জেনারেশনে কি হয়েছিল মোটামুটি সেই সময়,
সেই সময় আইইউসিডিটা জাস্ট শুধুমাত্র ফরেন বডি হিসাবেই রিয়াকশন করতো, এবং সেখানে বিভিন্ন ধরনের সেল এবং হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জেস নিয়ে আসতো এন্ডোমেট্রিয়ামের ভিতরে, এবং সেখানে যদি কোনো ইউটেরাইন ফাইব্রয়েড থাকতো সেখানে এই ফরেন বডি যেটা আছে বাইরে থেকে যেটা দেওয়া হচ্ছে সেই জিনিসটা এক ধরনের রিয়াকশন করতো, এবং এই জিনিসটা কি করতো, দিস চেঞ্জেস ইম্পেয়ার দ্য বায়োবিলিটি অফ দ্য গ্যামেট। তার যে গ্যামেট যে ভিতরে যেটা ছিল স্পাম, সেটাকে তার জীবনটাকে ওখান থেকে ইম্পেয়ার ক্ষতিগ্রস্ত করতো, অ্যান্ড দাস রিডিউস ইটস সেলফ অফ ফার্টিলাইজেশন রাদার দেন ইটস ইমপ্লান্টেশন। এবং এটার ফলে সেখানে মেল এবং ফিমেল যে স্পাম এবং ওভাম এই দুটাকে ওখান থেকে একসাথে ফিউজড অর্থাৎ ফার্টিলাইজেশন করতে দিত না, এবং একই সাথে ইমপ্লান্টেশনও হইতে সেখানে দিত না। তো এটাই হচ্ছে ফার্স্ট জেনারেশন। এখানে কোনো স্পেসিফিক কোনো এনজাইম কিংবা কোনো হরমোন অথবা কোনো কপারের কথা বলা নেই, শুধুমাত্র এখানকার কি পয়েন্ট হচ্ছে ফরেন বডি রিয়াকশন, ফরেন বডি রিয়াকশন। ওকে, তাহলে আমরা সেকেন্ড জেনারেশনের দিকে যদি এখন যাই, যে এটার সাথে ফরেন বডির সাথে এখানে আর ফরেন বডির সাথে কিছুটা এনজাইমেটিক মেডিকেশন, কিছুটা ওষুধ মিক্সড করা হয়েছে। ইন এডিশন, এখানে এডিশন করা হয়েছে, অ্যাড করা হয়েছে, medicated affect the enzyme in the uterus by altering the biochemical composition of cervical mucus, যেটা সার্ভাইকাল মিউকাসটাকে পরিবর্তন করতে পারে এরকম কিছু উপাদান দিয়ে, বায়োকেমিক্যাল কিছু উপাদান দিয়ে, জৈব রাসায়নিক কিছু উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে, এবং যার একটা এনজাইমেটিক ইফেক্ট আছে, যেটার ওখানে পরিবর্তন করার একটা সামর্থ্য আছে। এবং সেটা কি, কপার আয়রন মে এফেক্ট স্পাম মোটিলিটি। এই যে কপার যেটা দেয়া আছে, কপারের নিজস্ব একটা রিয়াকশন আছে, সেটা কি স্পামের যে মোটিলিটি যেটা আছে, চলন যেটা আছে, সেটাকে সে ইফেক্ট করবে, ক্যাপাসিটেশন করবে। ক্যাপাসিটেশন অর্থ হচ্ছে আমাদের একটা স্পাম যদি আমরা এখানে দেখি, তাহলে স্পামের যদি আমরা এখান থেকে এটাকে যদি হেড চিন্তা করি, এই অংশটা, এই পুরাটাই হচ্ছে হেড, এই মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছি উপরের দিকটায়, এটাকে বলা হচ্ছে অ্যাক্রোসোম। অ্যাক্রোসোম। তো এখানে একটা একটা এনজাইম থাকে, এনজাইম, যে এনজাইমটার নাম হচ্ছে হায়ালুরোনিডেস এনজাইম। হায়ালুরোনিডেস এনজাইম, সেই এনজাইম মূলত যে ওভাম যেটা আছে, সেই ওভামের প্রাচীরে যে ওখানে যে অ্যাটাচমেন্ট হয়ে সেই জায়গাটাকে রাপচার করে দিয়ে ভিতরে পেনিট্রেশন ঘটে। সো এই বিষয়টা কি হচ্ছে, কমিয়ে দিচ্ছে এই কপার, অ্যান্ড সার্ভাইভাল, তার জীবন যে লাইফ যে টাইমটা আছে বা যে সময়টা, সেই জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে যদি আমরা একটা সামারি করে নিয়ে আসি যে আসলে এখানে কি হচ্ছে, প্রথমত এটা একটা এনজাইমেটিক ইফেক্ট ঘটছে ইউটেরাসের ভিতরে, সার্ভাইকাল মিউকাস যেখানে আছে সেখানে, এবং একই সাথে কপার আয়রন এটা স্পাম মোটিলিটি যেটা আছে, স্পামের চলন এবং হচ্ছে ক্যাপাসিটেশন, অর্থাৎ স্পামের মাথায় যে অ্যাক্রোসোম থাকে, সেখানে হচ্ছে হায়ালুরোনিডেস এনজাইম থাকে, সেই বিষয়টাকে নষ্ট করে দিচ্ছে, কার্যকরিতা কমিয়ে দিচ্ছে, এবং একসাথে সার্ভাইভাল, তার লাইফ স্পেনটাকেও কমিয়ে দিচ্ছে। সো if I want to say in one sentence what's the difference between the first generation and the second generation, তাহলে আমার উত্তরটা যেটা হবে যে ফার্স্ট জেনারেশন হচ্ছে ফরেন বডি রিয়াকশন অনলি, here is no mention any enzyme or the medication or the hormone. But in the second generation, here is the mentioned in the medicated enzyme, especially copper iron. So this is the keynote different of the first generation and the second generation. Then now we come to the third generation. The progesterone of the third generation, IUCDs, uterine contraceptive device, increase the thickness of the cervical mucus and thereby prevent sperm from entering the cervix. এখানে মূলত আমাদের যে প্রজেস্টেরনের যে ফাংশনটা আছে, এটার কথাই আসলে বলা হচ্ছে, যে আমাদের যে ইউটেরাস যেখানে আছে, ইউটেরাসের বাইরে যে সার্ভিক্সের যে অংশটা আছে, তো সার্ভিক্সের ওখানে সবসময় এক ধরনের একটা মিউকাস কিন্তু থাকছে। সেই মিউকাসটা যখন ঘন হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি লিউকোরিয়া। সো আমরা যদি এই জায়গাটাকে যদি আমরা এখানে ধরে রাখি যে দিস ইজ এ সার্ভিক্স, পুরোটাই হচ্ছে সার্ভিস, এখানে হচ্ছে অ্যান্ডোসার্ভিক্স ভিতরের দিকটা, এটা হচ্ছে এক্সো সার্ভিস। তো এই জায়গাটা হচ্ছে মিউকাস থাকছে, মিউকাস সবসময় মিউকাস থাকছে, এক ধরনের ন্যাচারাল প্রোটেকশন
সেটা দিচ্ছে। তো প্রজেস্টেরন যে জিনিসটা হচ্ছে এখানে আইইউসিডি এটা ইনসার্শন করার ফলে এই জায়গার যার ভিতরে যে ক্যারেক্টারটা যেটা আছে, মিউকাস যেটা আছে, এটাকে ঠিক করে ফেলছে, এটাকে মোটা করে ফেলছে, মোটা। অ্যাজ এ রেজাল্ট সেখান দিয়ে স্পাম যেতে পারছে না, পেনিট্রেশন হতে পারছে না। একই সাথে যে জিনিসটা করছে প্রজেস্টেরন, it decrease the thickness of the endometrium mucosa and thereby prevent implantation। এবং একই সাথে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা আছে ভিতরের যে একদম ইনার লেয়ার যেটা দেখতে পাচ্ছি এই অংশটা, এটাকে, এই থিকনেস যেটা আছে এটাকে সে কমিয়ে দিচ্ছে, যার ফলে যেটা হচ্ছে এখানে যে এন্ডোমেট্রিয়াল যে বেড তৈরি হবে, হ্যাঁ, প্লাসেন্টা তৈরি হওয়ার জন্য, বেবি তৈরি হওয়ার জন্য, সেই বিষয়টা আর হতে পারছে না। সো দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ থার্ড জেনারেশন IUCD। ওকে, নাও লেটস গো। হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অর দ্য ইউজার্স ইন্ডিকেশন, কাদেরকে আমরা এই বিষয়গুলো দিতে পারবো এবং কোন কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা IUCD-টা রিকমেন্ডেশন করতে পারবো। The first of things is the as a contraceptive হিসেবে যেটা, whereas women where steroid contraceptives are not suitable, যাদেরকে স্টেরয়েড কন্ট্রাসেপটিভ বলতে বোঝানো হচ্ছে স্টেরয়েড সমৃদ্ধ হরমোন, স্পেশালি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এটার কথাই বলা হচ্ছে যে এটা যাদেরকে সুইটেবল না, এটা যাদেরকে সমস্যা করছে, স্পেশালি ইন দ্য কেস অফ দ্য ফাইব্রয়েড or the CS cervix or the সার্ভাইকাল অ্যাট্রোপি, এই যে বিষয়গুলো যেগুলো আছে, যেটা আমাদের ইস্ট্রোজেন হরমোন যে এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা কি করছে, পলিফারেশন করছে, পলিফারেশন। সো ইন দিস টাইম estrogen hormone is not suitable for this women, so তাদেরকে আমরা শুধুমাত্র অনলি প্রজেস্টেরন যে IUCD যেটা আছে সেটা কিন্তু আমরা প্রেসক্রিপশন করতে পারি সেই সময়। সো এটাই বলা হচ্ছে whereas women where steroid contraceptive are not suitable। সেকেন্ড ওয়ান ইজ দ্য ইলিটারেট, যারা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত বা প্রায় শিক্ষিত, তাদেরকে আনপ্রিভিলেজড ওমেন, যারা সুবিধাবঞ্চিত, যাদের অন্যান্য মেথডগুলো নেয়ার ব্যাপারে অতটা আগ্রহ নেই, কিংবা সেখান থেকে তারা সেটা সবসময় অ্যাভেলেবল হচ্ছে না। সো দিস ইজ এ অ্যাজ এ কন্ট্রাসেপটিভ হিসেবে গেল, বাট অ্যাজ এ নন কন্ট্রাসেপটিভ হিসেবেও আমাদের কিছু কাজ আছে। যেমনটা ঠিক আমরা ওসিপিতে পড়ে আসছিলাম যে ওসিপিতে কিছু কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ আছে, কিছু নন কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ আছে, স্পেশালি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, মেনস্ট্রুয়েশন রেগুলার করার ক্ষেত্রে। এখানে যেটা বলা হচ্ছে নন কন্ট্রাসেপটিভ ইন দ্য অ্যাশারম্যান সিনড্রোম। অ্যাশারম্যান সিনড্রোমটা কি? The secondary amenorrhea due to severe infection in the uterus। যে সেকেন্ডারি অ্যামেনোরিয়া কখন বলা হচ্ছে, যে 6 মান্থের উপরে একই সাথে যদি অ্যামেনোরিয়াটা, মেনস্ট্রুয়েশনটা যদি না হয়ে থাকে, তাহলে এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি অ্যামেনোরিয়া। এবং সেটা যদি কোনো PID ডিজিজ, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ দিয়ে হয়ে থাকে, অথবা যে কোনো ইনফেকশন জনিত কারণে হতে পারে, ব্যাকটেরিয়া, HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সো তখন এই IUCD এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে এজ এ নন কন্ট্রাসেপটিভ হিসেবে। দেন দ্য ফলোইং এক্সিশন অফ দ্য এট্রান সেপ্টাম, অর্থাৎ আমরা যদি মনে করি যে অ্যাডেনোমায়োসিসের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, ইফ আই ড্র এ ইউটেরাস ইজ হেয়ার, so what is occur in the adenomyosis? So especially this is the layer of the endometrium, so this is the layer of endometrium। এই এন্ডোমেট্রিয়ামের লেয়ার যেটা হচ্ছে, এই লেয়ারটা হচ্ছে ডিপোজিশন হচ্ছে ইন দা মায়োমেট্রিয়াম, এই যে ভিতরে যেটা মাস্কুলার লেয়ার, অর্থাৎ মোটা যে লেয়ারটা আছে সেই লেয়ারের ভিতরে কিন্তু এটা ডিপোজিশন হচ্ছে। সো আমরা যদি এখানে যদি দুইটা লেয়ারের মাঝখানে যদি আমরা এখানে চিন্তা করি, ঠিক এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে মায়োমেট্রিয়াম। সো এই দুইটা লেয়ারের মাঝখানে যদি আমরা কপার টিটা যদি এখানে ইনসার্শন করে দিই, তাহলে আমাদের এই যে দুইটা সেপ্টাম যেটা আছে, দুইটা পর্দা যেটা আছে, সেটাকে কিন্তু আলাদা করে রাখছে। এটাই বলা হচ্ছে যে ফলোইং এক্সিশন অফ দ্য ইউটেরাইন সেপ্টাম। এক্সিশন মানে কি? এই দুইটাকে কেটে রাখছে, আলাদা করে রাখছে, ভাগ করে রাখছে ইউটেরাইন সেপ্টাম। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য নন কন্ট্রাসেপটিভ ফর স্পেশালি ইন দ্য অ্যাডেনোমায়োসিস। Okay, and the last one is the hormonal IUCD in the menorrhagia। আমরা ম্যানোরেজিয়া পড়ে আসছি যে এক্সেস ব্লিডিং হবে, অর্থাৎ 70 ml এর বেশি পরিমাণ ব্লিডিং হবে এট এ টাইম, এবং হচ্ছে এটা 7 থেকে 10 দিনের বেশি সময় ধরে হতে থাকবে, এটা কি আমরা বলছি ম্যানোরেজিয়া। তো সাধারণত ম্যানোরেজিয়া যে যে বিষয়গুলোর জন্য হয়ে থাকে,
তার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে সেখানে যে প্রজেস্টেরন হরমোনের সেখানে একটা ইমব্যালেন্স হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি চিন্তা করতে থাকি যে কারো একজন ওমেনের যদি ব্লিডিং হয় 28 দিন 30 দিন, তাহলে সেটা স্বাভাবিক, বাট সেটা যদি আরো দেরিতে হয় তাহলে কেন দেরিতে হচ্ছে? সো আমরা যদি একটা মেনস্ট্রুয়াল সাইকেল যদি চিন্তা ভাবনা করি, যে প্রথমে যে ফেজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পলিফারেটিভ ফেজ। পলিফারেশন হচ্ছে কি? পলিফারেশন হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়ামের যে লেয়ারটা হচ্ছে, তো এস্ট্রোজেনের প্রভাবে এই জিনিসটা হচ্ছে এবং আস্তে আস্তে বড় হচ্ছে হচ্ছে হচ্ছে। যতদিন না প্রজেস্টেরন সেখানে তৈরি হচ্ছে ততদিন এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু মেনস্ট্রুয়েশনটা হচ্ছে না। বাট বিল্ডিং যেরকম ভাবে এখান থেকে যদি কোনো বেসমেন্টে যদি সাপোর্ট দেওয়া না থাকে, একটা পর্যায়ে যদি উঠতে থাকে, তাহলে কিন্তু যে জিনিসটা যেমন পড়ে যায়, ঠিক এই ক্ষেত্রে একই ব্যাপার ঘটে। ঠিক একটা সময় এরকম ভাবে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা বড় হতে 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 একসময় এখানে পিক পয়েন্ট, সর্বোচ্চ পিক পয়েন্টে উঠে যাওয়ার পর থেকে সেটা ফলিং ডাউন হয়ে যায়। এবং তার ফলে যেটা হয় যে বেশি সময় ধরে সেখান থেকে মেনোরেজিয়া, যেটা মেনস্ট্রুয়েশন হতে থাকে, অর্থাৎ দেরিতেও হচ্ছে আবার বেশি দিন ধরে হচ্ছে। সো ইন দিস টাইম progesterone hormone, that means IUCD, that containing progesterone hormone is working as hormonal IUCD in the menorrhagias. সো তাহলে আমরা এই তিনটা বুঝে ফেললাম। এখন আসছি যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য কপার টি, যেটা আমরা সেকেন্ড জেনারেশনের কথা বলে আসছিলাম। সেকেন্ড জেনারেশন কপার টি, এই জিনিসটা সুবিধা কি? তাহলে আমরা থার্ড জেনারেশনের সুবিধা আমরা অলরেডি আমরা এটা পড়ার সময় কিন্তু বুঝে ফেলেছি যে প্রজেস্টেরন হরমোনটা কিভাবে কাজ করছে সেখানে, এবং এইটা ব্যাখ্যাও আমরা বুঝে ফেলেছি। সো নাও আমরা এখন এটার অ্যাডভান্টেজটা দেখবো, যে কপার টি যেটা আছে এটা হাইলি ইফেক্টিভ আছে, সেফ, লং অ্যাক্টিং, রিভার্সিবল, যে কোনো মুহূর্তে সেটা খুলে প্রেগনেন্সি করা সম্ভব, এবং তার সিস্টেমিক সাইড ইফেক্ট নীল, এবং লেস এক্সপেন্সিভ, এবং খরচ কম। সো এখন একই সাথে আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ করবো আইইউসিডি অর দ্য কপার টি। রিকোয়ার মোটিভেশন, যেহেতু একটা ফরেন একটা বডি, এটা শরীরের ভিতরে থাকবে, ইউটেরাসের ভিতরে থাকবে, সো দিস ইজ নট এ নর্মাল বিষয়, এটা স্বাভাবিক কোনো বিষয় না, এটা একটা এখানে একটু ভয় কাজ করবে স্বাভাবিক। সো দ্যাটস ফর হোয়াই উই নিড এ রিকোয়ার দ্য মোটিভেশন। সো দ্য লিমিটেশন ইন ইটস ইউজ, এটার ব্যবহারের কিছু সীমাবদ্ধতা আছে। অ্যাডভার্স লোকাল রিয়াকশন ম্যানিফেস্টেশন বাই দ্য মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, এর যে লোকাল কিছু রিয়াকশন আছে, একই সাথে প্রজেস্টেরন হরমোন ছাড়াও, যেহেতু এটা একটা ফরেন বডি হিসেবে ট্রিট করছে, এটার কিছু একটা অস্বাভাবিক কিছু বিষয় থাকবে। এবং সেটা বলছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ যে পেলভিক যে রিজনটা আছে, দ্যাট মিনস দ্য ইউটেরাস, তারপর হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, তারপর হচ্ছে ওভারি, তারপর হচ্ছে পেরিনিয়াম, পেরিটোনিয়াম। সো এই যে বিষয়গুলো যেগুলো আছে, যেগুলোকে আমরা পেলভিক এরিয়া বলছি, সেই জায়গাটাই কিন্তু ইনফ্লামেশন, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কিন্তু তৈরি করতে পারে, পেলভিক পেন তৈরি করতে পারে, একই সাথে লোয়ার অ্যাবডোমিনাল পেইন অর দ্য পেলভিক পেইন এন্ড দ্য হেভি পিরিয়ড, যে বেশি দিন হতে পারে, ম্যানোরেজিয়া হতে পারে। এবং একই সাথে রিস্ক অফ অ্যাক্টোপিক প্রেগনেন্সি যেটা হতে পারে, অর্থাৎ আমাদের অ্যাক্টোপিক প্রেগনেন্সি আমরা পড়ে আসছি, যে ইমপ্লান্টেশনটা আমাদের যে অ্যান্ড্রোমেট্রিয়ামে যেখানে হওয়ার কথা, সেখানে অ্যান্ড্রোমেট্রিয়ামে এই জায়গাটার মধ্যে ইমপ্লান্টেশন না হয়ে দিস ইজ দ্য আউটসাইড অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি, অর্থাৎ ইউটেরাসের বাইরে, এই অংশটার বাইরে অন্য কোথাও ইমপ্লান্টেশন হচ্ছে। ইটস মে বি ফেলোপিয়ান টিউব or it's maybe the ovary. So this is the ectopic pregnancy, অর্থাৎ যে জায়গাটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে বাইরে। সো what are the contraindication, যে কোন কোন বিষয় থাকলে তাকে আইইউসিডি দেয়া যাবে না? So this is also a very good question, and the important things, the presence of PID, যদি তার pelvic inflammatory disease থাকে এবং ব্লিডিং থাকে, সেটার যদি কোনো কারণ না জানা যায়, আনডায়াগনস্টিক জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং, সাসপেক্টেড প্রেগনেন্সি যদি থাকে, ফাইব্রয়েড যদি থাকে, সিভিয়ার ডিসমেনোরিয়া যদি থাকে, ম্যানোরিজিয়া যদি থাকে, প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য অ্যাক্টোপিক প্রেগনেন্সি যদি থাকে, কিংবা যদি কোনো বেবি যদি না থাকে, নালীপাড়া, কিংবা উইদিন 6 উইকস ফলোইং সিজারিয়ান সেকশন করার পরে, সিজারিয়ান ডেলিভারি করার পরবর্তী 6 সপ্তাহের মধ্যে এই জিনিসটা দেয়া যাবে না। দেন আমরা আসছি যে হরমোনালের যে লাস্ট যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভস। ঠিক দিস ইজ অলসো লাইক দ্য প্রজেস্টেরন যে মেথডটা পড়ে আসছিলাম আমরা থার্ড জেনারেশনে, ঠিক মেকানিজমটা অনেকভাবেই করা হয়, এখানে জাস্ট শুধুমাত্র ইনজেকশনের মাধ্যমে
ডিপোট মেড্রক্সিপ্রজেস্টেরন অ্যাসিটেট 150 মিলিগ্রাম, এটা হচ্ছে 3 মাস পর পর এটা আর্মের ভিতরে দেওয়া হচ্ছে। সো দিস ইজ ওয়ার্কিং ফর দ্য কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করছে। এবং আরেকটা যেটা আছে নর্থইস্টারন 200 mg 2 মান্থলি, এটা দিস ইজ নট কমন, বাট প্রথম যেটা আছে ডিপোট মেড্রক্সিপ্রজেস্টেরন অ্যাসিটেট, এই জিনিসটা বেশি ইউজ করা হচ্ছে। তো আমরা দেখবো ইটস লাইক এ মেকানিজম অফ অ্যাকশন ইজ লাইক আইওসিডি থার্ড জেনারেশন যেটা। তাহলে এটা মোড অফ অ্যাকশনটা যদি আমরা দেখি কিভাবে এটা কাজ করছে। প্রথমত যেহেতু দিস ইজ অলসো এ কন্টেইনিং অফ দ্য প্রজেস্টেরন অ্যাসিটেট, এই প্রজেস্টেরন অ্যাসিটেট থাকার ফলে যে জিনিসটা হচ্ছে যে এই প্রজেস্টেরনটা যেটা করছে যে ইনহিবিশন অফ ওভুলেশন বাই সাপ্রেসিং দ্য মিড সাইকেল এলিস পিক। ইনহিবিশন মানে বাধাগ্রস্ত করছি, কি বাধাগ্রস্ত করছি? অফ ওভুলেশন, এই ওভুলেশনটাকে বাধাগ্রস্ত করছে, এখান থেকে রাপচার হতে দিচ্ছে না বাই সাপ্রেসিং দ্য মিড সাইকেল অফ এলিস পিক। আচ্ছা, তো এই লুটিনাইজিং হরমোন যেটা করছে এটা এটা হচ্ছে মধ্যবর্তী সাইকেল। কেন মধ্যবর্তী সাইকেল? যে আমাদের যে এখানে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে এফএসএইচ প্রথম আসছে, এফএসএইচ, এবং একই সাথে যেটা আসছে সেটা হচ্ছে এলএস হরমোন, এটা আসছে লিউটিনাইজিং হরমোন। সো এই দুইটা হরমোনের প্রভাবে কিন্তু আমাদের এখানে এফএসএইচ এর প্রভাবে ফলিকল স্টিমুলেটিং হরমোন, নাম শুনেই বোঝা যাচ্ছে যেটাকে ফলিকলটাকে গ্রোথ করে, অর্থাৎ এটাকে বৃদ্ধি করে, ছোট থেকে আস্তে আস্তে বড় করতে থাকে। এবং এলএসটা এসে এখান থেকে যে কিউমুলাস ওভারাস যেটা আছে, ওভাম যেটা, ওটা রাপচার করে ওভুলেশন ঘটায়। এখন যদি আমরা কোনোভাবে যদি এফএসএইচ এবং এলএসটাকে যদি সেখানে আসতে না দিই, তাহলে কিন্তু এটা গ্রোথ কিংবা ওভুলেশন কোনোটাই হচ্ছে না। এবং সেটাই বলছি যে বাইরে থেকে প্রজেস্টেরন দেওয়ার ফলে এবং একই সাথে ফলিকল যে আরেকটা বিষয় যেটা আর কি এফএসএইচ থাকার ফলে এটা শুধু বড় হয় না, এফএসএইচ এসে এখানে যেটা তৈরি হয় ইস্ট্রোজেন হরমোন তৈরি হচ্ছে, এই হরমোনটা কিন্তু এটাকে বড় করছে। এবং একই সাথে এখান থেকে এলএস আসার পর থেকে ওভুলেশন হওয়ার পর থেকে এই যে কর্পাস লুটিয়াম যে জায়গায় যে বিষয়টা আছে, এই কর্পাস লুটিয়াম তৈরি করছে প্রজেস্টেরন হরমোন। সো আমরা যদি এখান থেকে বাইরে থেকে যদি প্রজেস্টেরন হরমোনটা দিয়ে দিই, তাহলে কিন্তু আর এলএস হরমোনটা এখান থেকে আসবে না, কারণ এলএস হরমোনের প্রভাবে প্রজেস্টেরন হরমোন হয়। ওকে, সো এই জন্য প্রজেস্টেরন হরমোন বাইরে থেকে যদি দেওয়া হয় তাহলে আর এলএস আসবে না, কিংবা ইস্ট্রোজেন হরমোনও বাইরে থেকে সাপ্লাই করলে সেটা ওসিপির মাধ্যমে হোক, ইনজেকশনের মাধ্যমে হোক, তাহলে সেখানে কিন্তু আর এফএসএইচ হরমোনটা আসছে না। এবং আসার না খাওয়ার কারণে একই সাথে যে ফলিকল গুলো দেখা যাচ্ছে ইম্যাচিউর থাকছে এবং ওভুলেশনও হচ্ছে না, বাট তার মেনস্ট্রুয়েশনটা হয়ে যাচ্ছে। না, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে তার ফলিকল গুলো হচ্ছে ইম্যাচিউর অবস্থায় থেকে যাচ্ছে এবং তার মেনস্ট্রুয়েশনও হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য মিড সাইকেল এলিস পিক, যে সর্বোচ্চ পর্যায়ে যখন থাকে এলিসটা, আমরা যদি এখান থেকে গ্রাফটা যদি একটু চিন্তা করি, যে প্রথম হচ্ছে যে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, এই বিষয়টা আছে হরমোন, তারপরে হচ্ছে এই যে উপরেরটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এফএসএইচ এবং সেকেন্ড নিচেরটা এলএইচ। তো এলএইচটা হচ্ছে আস্তে আস্তে কম থাকে প্রথমে, এবং এটা যখন ওভুলেশন হয় তখন সর্বোচ্চ পিক পয়েন্টে চলে যায়। ঠিক এই পিক পয়েন্টে কখন যাবে? যখন হচ্ছে এই ওভুলেশনটা হবে তখন। এখন বাইরে থেকে যদি আমরা প্রজেস্টেরন দিয়ে দিই তাহলে এটা সাপ্রেসড হয়ে যাবে, অর্থাৎ এই এলএস হরমোনটা আর ওখান থেকে আর সাপ্রেশন হবে না। এটাই বলা হচ্ছে যে ইনহিবিশন অফ ওভুলেশন, ওভুলেশনটাকে বাধা প্রদান করে বাই সাপ্রেসিং দ্য মিড সাইকেল এলএস পিক। এই এলএস পিকটা সর্বোচ্চ থাকার কারণে সেই জিনিসটাকে বাধা প্রদান করছে, এবং সর্বোচ্চ থাকছে কখন? যখন হচ্ছে আমরা ওখান থেকে বাইরে থেকে প্রজেস্টেরন দিচ্ছি। সো দ্য সেকেন্ড থিং ইজ দ্য মেকিং সার্ভাইকাল মিউকাস থিক, দাস প্রিভেন্ট ইমপ্লান্টেশন অফ স্পার্ম। এবং যেটা করছে প্রজেস্টেরন, যেটা আমাদের বিগত আমরা স্লাইডে দেখে আসছিলাম, যে ওখানকার যে সার্ভিক্স যেটা আছে এই জায়গাটা হচ্ছে ঠিক করে, এবং এর ফলে এখান থেকে আর স্পার্ম যেতে পারছে না। And next one is the endometrial is atrophic preventing blastocyst implantation. এবং একই সাথে ইউটেরাসের ভিতরে যে লেয়ারটা আছে, দিস ইজ এ ইনার লেয়ার, সো এটাকে কি করছে? অ্যাট্রোপিক করে ফেলছে, ছোট করে ফেলছে, এবং সেখানে আর ইমপ্লান্টেশন হতে দিচ্ছে না। এবং সেখানকার যে ইমপ্লান্টেশনের বিভিন্ন ফেস আছে, যেমন ইমপ্লান্টেশন হওয়ার পর সেখান থেকে একটা সেল, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, যেটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রোলা, ব্লাস্টোলা, হ্যাঁ ব্লাস্টোলা থেকে ব্লাস্টোসিস শব্দটা আসছে, গরুলা সেখান থেকে এভাবে তৈরি হচ্ছে। তো এইভাবেই হচ্ছে আমাদের
ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ হিসেবে আমাদের কাজ করছে। দিস ইজ মেনলি দ্য মেকানিজম অফ দ্য স্টুডেন্ট এবং হচ্ছে প্রজেস্টেরন হরমোন। তবে এখানে শুধুমাত্র আমরা প্রজেস্টেরন নিয়েই কথা বলতেছি, যে প্রজেস্টেরন হরমোনটা যদি বাইরে থেকে দেয়া থাকে তাহলে আর অ্যান্টেরিয়র পিটুইটারি যেখানে আছে আমাদের মাথার, সেই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এলএইচ হরমোনটা এসছে না। এলএইচ হরমোন না আসার কারণে ওভুলেশনটা হচ্ছে না। এটাই হচ্ছে মূল থিম। সো নাও দ্য পার্মানেন্ট মেথড অফ দ্য কন্ট্রাসেপটিভ স্টেরিলাইজেশন, যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে থাকে, 3টা বাচ্চা থেকে থাকে, তারা যদি বড় থাকে, তাহলে সেক্ষেত্রে সাজেস্ট করা যেতে পারে মেল স্টেরিলাইজেশন, ভ্যাসেক্টমি। আমাদের দেশে যেহেতু মেলরা একটু ডমিনেন্ট, তারা সাধারণত করাতে চায় না। যদি করাতে চায় তাহলে এখান থেকে ভাস্ট ডিফারেন্স যেটা আছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের, এখান থেকে দুটাই কেটে ফেলতে হবে, লাইগেশন করতে হবে, তাহলে আর এখান থেকে স্পাম আর আসতে পারবে না এখানকার। সো দিস ইজ এ মেল স্টেরিলাইজেশন, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য টিউবার লাইগেশন অর দ্য টিউবেক্টমি, যেটা আমাদের ফিলিপিয়ান টিউব যেটা আছে সেই জায়গাটা হচ্ছে কেটে ফেলা হচ্ছে। দ্যাটস ফর হোয়াই, যে এখান থেকে আর ওভামগুলো আর এখানে ইউটেরাসের ভিতরে আর আসতে পারছে না, এবং এটাই হচ্ছে পার্মানেন্ট মেথড অথবা স্টেরিলাইজেশন। তাকে একদম পার্মানেন্টলি স্টেরাইল করা, স্টেরাইল করা। স্টেরাইল মানে সেখানে নির্বীজ করা, সেখানে আর কোনো মেল গ্যামেট অর দ্য ফিল গ্যামেট, মেল অথবা ফিমেল গ্যামেট যেটাই হোক না সেটাই আসতে দিচ্ছে না। সো আমরা আরেকটা শুনে থাকবো, সেটা হচ্ছে যে এমআর, যেটা আমাদের সাধারণত একটু যারা রুরাল এরিয়াতে যারা থাকে তারা এটা বেশি করে আসে। প্রেগনেন্সি হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি, তারা সেখান থেকে ইনজেকশনের মাধ্যমে, ইনজেক্টেবল অর্থাৎ অ্যাসপিরিনেশনের মাধ্যমে, দিস ইজ কল এমআর সিরিজ, টেনে বাইরে থেকে, অর্থাৎ এটার ভিতরে যে কোনো প্রোডাক্ট আছে ইউটেরাসের ভিতরে, এটা টেনে বাইরের দিকে বের করে নিয়ে আসছে। দিস ইজ কল্ড এমআর, দ্য মেনস্ট্রুয়েশন রেগুলার। আর মেনস্ট্রুয়েশনটা অফ হয়ে যাবে যেহেতু প্রেগনেন্সি হওয়ার পরে, তো সেই বিষয়টাকে আবার টেনে বের করে নিয়ে আসলে কিন্তু ম্যানুয়ালি হাত দিয়ে বা সিরিঞ্জ দিয়ে, সেটাই হচ্ছে এবার। এটা কি কি বলা হচ্ছে, মেনস্ট্রুয়াল রেগুলেশন ইজ দ্য অ্যাসপিরেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল কন্টেন্ট, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের ভিতরে যে কন্টেন্ট আছে, অর্থাৎ এখানে কি আছে, ওভাম আছে, ব্লাড আছে, সিরাস মেমব্রেন আছে, তো এই এই বিষয়গুলো কি কন্টেন্ট বলা হচ্ছে। উইদিন 14 days অফ দ্য মিসড হ্যাভিং নর্মাল সাইকেল, এবং 14 দিন ধরে সাইকেল হওয়ার কথা ছিল, তার পরবর্তী 14 দিন ধরে হচ্ছে না, সাইকেলটা মিসড হয়ে গেছে, নর্মাল সাইকেল যেরকম হওয়ার কথা ছিল। উইদিন নোয়িং দ্যাট শি ইজ প্রেগনেন্ট, এবং এটা জেনে যে সে প্রেগনেন্সি হয়ে গেছে, ঠিক এরকম অবস্থায় আমরা এমআর করতে পারি বা মেনস্ট্রুয়াল রেগুলেশন করতে পারি, এবং অনেকে এটা হচ্ছে করে নিয়ে আসে। সো এটার আসলে এই পার্মানেন্ট মেথড কিংবা ইনজেক্টেবল কন্ট্রাসেপশনের কিছু ইফেক্ট, সাইড ইফেক্ট কিন্তু ইফেক্ট আছে, যেহেতু এটা একটা লং ইফেক্টে, সেই জন্য দেখা যাচ্ছে যে অনেকেরই পরবর্তী সময়ে ইনফার্টিলিটি গ্রো করতে পারে, প্রাইমারি ইনফার্টিলিটি গ্রো করতে পারে, সমস্যা হতে পারে। সো এগুলি একদম 100% নিরাপদ কোনোটাই না। মেনস্ট্রুয়াল রেগুলেশনও ঠিক একই কথা, ঠিক এর ফলে দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিয়ামে চেঞ্জ আসতে পারে, কিংবা সেখানে পিআইডি হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা সেখানে পারফোরেশন হওয়ার সম্ভাবনা থাকে এমআর করার ফলে। সো এটাই হচ্ছে আমরা মেনস্ট্রুয়াল এমআর পড়িয়ে ফেললাম। এখন আমরা দেখবো যে হোমিওপ্যাথিতে আমাদের কি কি বিষয়গুলো বা কোন কোন মেডিসিন গুলো আছে। তবে এখানে সবগুলো মেডিসিনে যেগুলো রিকমেন্ডেশন করা আছে সবগুলো ক্লিনিক্যাল অবজারভেশন, খুব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, খুব ডাটা আছে এরকম বিষয়টা না। তাহলে প্রথমে যে মেডিসিনটা কথা বলা আছে সেটা হচ্ছে ন্যাট্রামিউরিটিকাম 200x, যে এটাকে বলা হচ্ছে টেকেন বাই দ্য ওমেন অন দ্য ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ডে আফটার সিজেশন অফ দ্য মান্থলি কোর্স। অর্থাৎ এখানে মেনস্ট্রুয়েশনটা যেদিন শেষ হয়ে যাবে তারপর দিন থেকে তারপরের দিন, তারপর দিন, তারপর দিন, অর্থাৎ কোনো একটা ওমেনের যদি 1 থেকে 7 দিন পর্যন্ত মেনস্ট্রুয়েশন হয়ে থাকে, 1 তারিখ থেকে 7 তারিখ, তাহলে সে 8, 9, 10 এই 3টা দিন সে ন্যাট্রামিউ 200x বাইকিনিক ট্যাবলেটটা সে খাবে। কয়টা করে খাবে? 4টা করে খেতে পারে, 4টা অথবা 5টা ম্যাক্সিমাম খেতে পারে। এবং এটার ফলে কি হচ্ছে, এটার ফলে তার কন্ট্রাসেপশন যেটা হচ্ছে কিভাবে হচ্ছে, তো এটার যে কিভাবে বায়োলজিক্যাল ব্যাখ্যা, সেটা কিন্তু দেয়া কিন্তু সম্ভবপর হবে না। হতে পারে যে এটাকে মেনস্ট্রুয়েশনটাকে রেগুলেট করে ফেলে, যার জন্য ওখানে আর ইমপ্লান্টেশন হতে পারে না। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য পালসিটিলা 200x। তবে আরেকটা বিষয় যেটা বলা আছে ন্যাট্রামিওর সম্বন্ধে, যে এখানে 200x এর কথা আছে, বাট 200c যেটা সেন্টিসিমাল স্কেলের যে আছে, তো এটাও ঠিক একই নিয়ম। অর্থাৎ মেনস্ট্রুয়েশন যেদিন সিজেশন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, অর্থাৎ 1 থেকে 6 দিন পর্যন্ত যদি চলে, তাহলে 6 দিন প্লাস 7 দিন, আরো 7 দিন যোগ করে, অর্থাৎ 13তম দিনের দিন যদি 1 ডোজ যদি ন্যাট্রামিওর যদি খাওয়া হয়,
সেটাও কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা 200x বায়োকেমিক অথবা 200c সেন্টিসিমাল দুটাই কিন্তু আমরা এখানে সাজেস্ট করতে পারি। তারপরে পালসিটিলা 200 দেখতে পাচ্ছি যে এটা is taken 4 days continuously before regulation of the menstruation। পালসিটার একটা অন্যতম কাজ হচ্ছে যে আমাদের অ্যামেনোরিয়া যদি থাকে সেটাকে হচ্ছে ঠিক করে ফেলে। অর্থাৎ যদি আমরা মেনস্ট্রুয়েশনটা যখন হওয়ার কথা ছিল, অর্থাৎ যদি কারো 28 দিনে হয় তাহলে তার 28-4, অর্থাৎ 24 দিন থেকে সেরকম পরপর 4 দিন খাওয়া শুরু করবে, তাহলে তার মেনস্ট্রুয়েশনটা নর্মাল হয়ে যাবে কিংবা রেগুলার হয়ে যাবে, আর কন্ট্রাসেপশন কি বলে আর প্রেগনেন্সি হচ্ছে না। তারপর পি ব্যানার্জির মতে উনি একটা মতামত দিয়েছেন যে টেস্টিস 3x, যেটা আমাদের টেস্টিস যে আছে, অর্থাৎ টেস্টিস ওখান থেকে লিডিক সেল, শার্টরি সেল বা ওখান থেকে যেখান থেকেই হোক না কেন সেখান থেকে সেল নিয়ে ওটাকে পটেন্টাইজেশন করে 3x বানানো হয়, দ্যাটস ইজ দ্য ডেসিমাল স্কেল মেডিসিন। তো এটা যদি করা হয় এবং সেটাই বলা হচ্ছে যে ফর দ্য 7 days মে বি গিভেন ফ্রম দ্য ডে অফ দ্য সিচুয়েশন অফ দ্য মেনস্ট্রুয়েশন ইচ মান্থ, যে 3 গ্রেনস করে 3 গ্রেন বলতে বলা হচ্ছে 1 গ্রেন সমান 0.05 গ্রাম, ঠিক এরকম 3 গ্রাম করে 2 ডেলি 2বার করে প্রতিদিন খাবে ফর দ্য 7 days, 7 দিন খাবে। যেদিন থেকে মেনস্ট্রুয়েশনটা সিজেশন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে খেতে থাকবে প্রতি মাসে। এবং ইট মে এ কেস অফ প্রিভেন্ট প্রেগনেন্সি, এবং এটা প্রেগনেন্সিটাকে রোধ করতে পারে। হ্যাঁ, এই মেডিসিনটা এক প্রকার নোসোর্স জাতীয় মেডিসিন, এটা বিষ জাতীয় ওষুধ। এবং লাস্টে যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ এ সাইক্লামেন মাদার টিংচার 5 drops or the xanthoxanum mother tincture 5 drops for 7 to 10 consecutive days from the day of after cessation of menstruation। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মেনস্ট্রুয়েশনটা শেষ হওয়ার পরে পরপর 7 থেকে 10 দিন যদি সাইক্লামেন মাদার টিংচার অথবা xanthoxanumটা খাওয়া হয়, দিস অলসো অ্যাক্ট প্রিভেন্টিভ কন্ট্রাসেপশন। তাহলে আমরা এখান থেকে সামারি করে ফেলি। আমরা প্রথমে নাট্রামিউরিটিকামটাকে সাজেস্ট করব 200c অথবা 200x, যেটা মেনস্ট্রুয়েশনটা শেষ হওয়ার পরে যদি 200x দিই তাহলে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3 দিন দিতে হবে। আর সি যদি দিতে চাই তাহলে হচ্ছে 1 দিন দিতে হবে। বাট কন্ডিশন হচ্ছে সি দিতে চাইলে মেনস্ট্রুয়েশনটা শেষ হওয়ার পরবর্তী আরো 7 দিন অপেক্ষা করে দিতে হবে। আর এখানে 200x দিতে চাইলে শুধুমাত্র যেদিন শেষ হয়ে যাবে তার পরবর্তী 3 দিন দিতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। তারপর পালসিটিলার ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনটা যেদিন হবে তার আগের 4 দিন, সো দিস ইজ এ ডিফারেন্ট বিটুইন দেম, অন্য দুগুলোর সাথে এটা একটু ডিফারেন্ট এই ক্ষেত্রে। আর এখান থেকে ঠিক একই ব্যাপার যে টেস্টিস 3x যদি দিতে চাই 7 days দিতে হবে, মেনস্ট্রুয়েশনটা যেদিন সিজেশন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, লাস্ট ডেট অফ মেনস্ট্রুয়েশন সেদিন থেকে আমরা 3-4 দিন দিব। এবং শেষে সাইক্লামেন মাদার টিংচার কিংবা xanthoxanum মাদার টিংচার যেটা আছে সেটা কনজিকিউটিভ মানে পরপর 7 থেকে 10 দিন আমরা দিতে পারি। সো দিস মে ওয়ার্কিং অ্যাজ এ কন্ট্রাসেপটিভ ইন দ্য অ্যাকর্ডিং টু দ্য হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট। সো এটাই হচ্ছে আজকের আমাদের ক্লাস, যে কন্ট্রাসেপশন এবং স্টেরিলাইজেশন। তাহলে আমরা যদি একটু সংক্ষেপে সামারি দেখতে চাই যে আমরা কি পড়লাম, প্রথমে প্রশ্ন কোশ্চেন গুলো আমরা পড়ে নিব সবাই, এবং আইইউসিডি বিষয়টা কি এবং এখানকার কি কি জেনারেশন আছে, ফার্স্ট, সেকেন্ড এবং হচ্ছে থার্ড জেনারেশন, সেগুলো আমরা দেখবো। স্পেশালি আমরা প্রতিস্টোরেন যে হরমোন যেটা আছে, এই হরমোনটা কিভাবে সাপ্রেশন করছে, অ্যালিস পিক যেটা আছে লিউটিনাইজিং হরমোনটাকে, সেটা বোঝার ব্যাপার। কাদেরকে দেয়া যাবে, এটা সুবিধা অসুবিধাগুলো কি কি আছে, কাদেরকে দেয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেশন, এবং ইনজেক্টেবল কন্ট্রাসেপশন কি এবং এটার অ্যাকশনটা কিভাবে কাজ করে, এবং পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড আমার, এবং শেষে হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট। তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।